কমপ্লিটিং সেন্টেন্সের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ডিশনাল, যেই কন্ডিশনাল থেকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের এই জায়গা থেকে প্রশ্ন আসবে। আমাদের এসএসসি হোক, এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, কিংবা যে কোনো প্রকার জব হোক না কেন, আমাদের এই জায়গা থেকে প্রশ্ন 100% থাকেই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশনাল। তো কন্ডিশনাল মূলত কি, শর্তযুক্ত যেসব সেন্টেন্স এগুলোকে কন্ডিশনাল বলা হয়, এবং আমাদের নর্মালি সেগুলো হচ্ছে ইফ অথবা আনলেস যুক্ত সেন্টেন্স। ইফ অথবা আনলেস যুক্ত থাকে, এবং এই সেন্টেন্সগুলোকে বলা হয় কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। মানে আমাদের গঠন ভেদে যে সেন্টেন্স তিন প্রকার আমরা পাই, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে এই সেন্টেন্সগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের আওতায় আসে। তো আমরা আজকে শিখতে যাচ্ছি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা দেখলে এই কন্ডিশনাল থেকে ইনশাল্লাহ কোনো প্রকার আমাদের সমস্যা আর থাকবে না। এখানে দেখা যাচ্ছে যে ইফ অথবা আনলেস এর পর যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন আমাদেরকে ব্যবহার করতে হয় সাবজেক্ট ক্যান, উইল, মে প্লাস ভি ওয়ান প্লাস আদার্স। মানে ইফের পর যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন আমরা কিভাবে সম্পূর্ণ করব। তো ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদেরকে সম্পূর্ণ করতে হয় ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করে। মানে ইফের পর যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন আমাদের ওই সেন্টেন্সটায় ফার্স্ট কন্ডিশনাল যুক্ত থাকবে বা ফার্স্ট কন্ডিশন যুক্ত থাকবে। তো এই সাবজেক্ট ক্যান, উইল, মে বা যে কোনো প্রকার মডেল ভার্বের বেস ফর্মগুলোই কিন্তু আমাদের এই ফার্স্ট কন্ডিশনালের আওতায় আসতেছে। তারপরে ভি ওয়ান প্লাস আদার্স। তো এখন আমরা জেনে নিব যে ইফের পর যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন আমরা ওই ফার্স্ট কন্ডিশনালটা ব্যবহার করব বা ওই স্ট্রাকচারটা ব্যবহার করব। আবার বলা আছে ইফ অথবা আনলেস এর পর যখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, মানে পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের জায়গায় ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, যখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে সাবজেক্ট কুড, উড, মাইট, ভি ওয়ান প্লাস আদার্স। এবং এই গঠনটাকে আমরা বলতে পারবো বা বলবো সেকেন্ড কন্ডিশনাল, বা যে দ্বিতীয় আমাদের শর্ত থাকতেছে। এবার এবার বলা আছে ইফ অথবা আনলেস এর পর যখন পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, মানে ইফ অথবা আনলেস এর পর পাস্ট পারফেক্ট বলতে আমরা কি জানি, পাস্ট পারফেক্ট বলতে আমরা জানি হ্যাড প্লাস ভি থ্রি, এবং পাস্ট ইনডিফিনিট বলতে আমরা জানি ভি টু, এখানে জানি আমরা ভার্বের বেস ফর্ম। তো যখন ইফে অথবা আনলেস এর পর আমরা হ্যাড প্লাস ভি থ্রি পাবো, মানে পাস্ট পারফেক্ট টেন্স পাবো, তখন আমরা থার্ড কন্ডিশনাল বলতে কুড, উড, মাইট, হ্যাভ, ভি থ্রি প্লাস আদার্স। তো অর্থ অনুসারে কিন্তু আমরা এই যে কুড অথবা উড এর ব্যবহার করব, ক্যান অথবা উইল এর ব্যবহার করব, কুড, উড, মাইটের এগুলোর ব্যবহার করব। তো এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে ক্যান অথবা উইল, এগুলো দিয়ে আমাদের অর্থটা খুব সুন্দর হয়। তো আমাদের বাড়তিগুলো ব্যবহার না করলেও কিন্তু চলে, যেহেতু আমরা সেন্টেন্সটাকে নিজেরাই সম্পূর্ণ করব, তাই আমাদের নিজের মতো ভার্বগুলো ব্যবহার করে কিন্তু সম্পূর্ণ করা যায়। তো আমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে যে বিষয়টা, যে ইফ অথবা আনলেস এর পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ফার্স্ট কন্ডিশনাল বলতে সাবজেক্ট প্লাস ক্যান অথবা উইল অথবা মে প্লাস ভি ওয়ান প্লাস আদার্স। আর যদি কখনো নেগেটিভ আসে, না বোধক শব্দ আসে, তখন আমরা এদের পরে একটা নট ব্যবহার করতে পারবো, এই যে ক্যান, উইল, মের পরে নট ব্যবহার করতে পারবো, তারপরে ভি ওয়ান প্লাস আদার্স ব্যবহার করবো। ঠিক একইভাবে মুখস্থ রেখে দিব আমরা, ইফের পর যখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন সেকেন্ড কন্ডিশনাল, এবং ইফের পর যখন পাস্ট পারফেক্ট টেন্স থাকবে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে থার্ড কন্ডিশনাল বলতে কুড, উড, মাইট, তারপরে হ্যাভ নিব, তারপরে ভি থ্রি প্লাস আদার্স নিব। তো এই স্ট্রাকচার ব্যবহার করে কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে কভার বা সম্পূর্ণ করব। তো আমরা উদাহরণে চলে যাই। এখানে প্রথম যে সেন্টেন্সটা দেখতেছি আমরা, ইফ লেখা আছে, ইফের পর বলা আছে যে এ ম্যান ইজ অনেস্ট, মানে একজন মানুষ হয় সৎ। অনেস্ট বলতে বোঝানো হচ্ছে সৎ, তাই না? তো এখানে আমরা খেয়াল করব আমাদের টার্গেট হচ্ছে ভার্বকে আইডেন্টিফাই করা। উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ভার্ব হিয়ার হুইচ টেন্স, মানে এখানে ভার্বটা কোন টেন্সে আছে এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো অ্যামিজার মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝায়। অ্যামিজারের পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে তখন আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। তো নর্মালি আমরা এখন পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা প্রথম স্ট্রাকচার ব্যবহার করব। তো কিভাবে সম্পূর্ণ করব আমরা, যদি এই মানুষটার এই কাজটা হয় তাহলে কি হবে এভাবে চিন্তা করব। যেখানে সাবজেক্ট যে কথাটা বলা আছে এ ম্যান, যদি সে সৎ হয় তাহলে কি হবে, আমরা নিজের একটা কথা সাজিয়ে ওই স্ট্রাকচারটা ফলো করে যে কোনো কথা আমরা সাজিয়ে বলতে পারবো। ওই স্ট্রাকচারটা ফলো করব আমরা, ফার্স্ট কন্ডিশনালে এই স্ট্রাকচারটা ফলো করেই আমরা অ্যান্সার করে দিব। তাহলে বলা আছে এ ম্যান ইজ অনেস্ট, যদি একজন মানুষ সৎ হয় তাহলে কি হবে। আমি যদি বলি যে একজন মানুষ সৎ হইলে সে সমাজে সম্মান পাবে, আমি বলতেছি সে সমাজে সম্মান পাবে, তাহলে হি লিখলাম। এরপরে স্ট্রাকচার অনুসারে ক্যান অথবা উইল নিব। ক্যান ব্যবহার করলে হবে যে সে সম্মান পেতে পারে, মানে সে পারে।
হি ক্যান গেট মানে সে পেতে পারে, বোঝানো হচ্ছে তার সামর্থ্যকে। হি ক্যান গেট, আমি উইল ব্যবহার করলেও আমার হবে রাইট, মে ব্যবহার করলেও কিন্তু রাইট হবে, কোনো সমস্যা নেই। হি ক্যান গেট রিসপেক্ট, রিসপেক্ট দ্বারা বোঝানো হচ্ছে সম্মান, এখানে রিসপেক্টের নাউন হিসেবে থাকতেছে। হি ক্যান গেট রিসপেক্ট কোথায় পাবে, বললাম সমাজে, ইন সোসাইটি। এখানে আমি অন্য যে কোনো কথা বলতে পারি, তো আমার ইচ্ছে মতো কথা সাজিয়ে জাস্ট ওই স্ট্রাকচারটা ফলো করে আমি অ্যান্সার করে দিব, তাহলে আমার ফার্স্ট কন্ডিশনালের ব্যবহারটা কিন্তু হয়ে যাবে। এবার বলা আছে আনলেস ইউ ওয়েস্টেড, আমাদেরকে জানতে হবে যে ওয়েস্টেড মানে কি। ওয়েস্ট মানে মূলত হচ্ছে নষ্ট করা। তো কি নষ্ট করার কথা বলেছি, ইউর টাইম মানে তোমার সময়। আনলেস ইউ ওয়েস্টেড ইউর টাইম। তো এখানে খেয়াল করি যে হুইচ টেন্স ইন দিস সেন্টেন্স, মানে এই সেন্টেন্সে কোন টেন্স আছে। এখানে বলা আছে ওয়েস্টেড, ওয়েস্ট মানে নষ্ট করা। এই যে ওয়েস্ট ই পর্যন্ত বেস ফ্রম, ইডি যোগ করার কারণে এখানে কিন্তু পাস্ট ফ্রম ভি টু হয়ে গেছে। ভি টু মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে। উই হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার অফ সেকেন্ড কন্ডিশনাল। এখানে এখানে আমাদেরকে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা ফলো করতে হবে, ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করা যাবে না, বিকজ দ্য টেন্স হিয়ার পাস্ট ইনডিফিনিট, এখানে টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা কি করব এখন, ওই স্ট্রাকচার ফলো করব এবং কথাটা সাজিয়ে নিব যে যদি না। এবার খেয়াল করি এখানে আনলেস বলা আছে কিন্তু, যে আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস মানে বলা হয় যদি না। তাহলে যদি না তুমি ওয়েস্ট করতা, ওয়েস্ট মানে কি নষ্ট করা, ইয়োর টাইম তোমার সময়, তাহলে কি করতে পারতা, আমি বলতে পারি যে কোনো কিছু, যে তুমি জীবনে সফল হইতে পারতা, জীবনে তুমি সফল হইতে পারতা। তাহলে আমরা সাবজেক্ট নিলাম ইউ, এবং এই সাবজেক্টই ফলো করবো অবশ্যই। সে যদি সময় নষ্ট করে তারই তো বিষয়গুলো আসবে, তাই আমরা ইউ সাবজেক্ট এই সাবজেক্টটা নিলাম। নেওয়ার পর ফলো করতেছি আমরা স্ট্রাকচার, সেকেন্ড স্ট্রাকচার বা সেকেন্ড কন্ডিশনাল। ইউ কুড, ইউ কুড সফল হওয়ার ইংরেজি কি, সফল মূলত আমরা অনেকে মনে করি সাকসেস মানে মনে হয় সফল হওয়া, তো মূলত সাকসেসটা কিন্তু ভার্ব না, এখানে আমাদের ভার্ব লাগবে। সাকসেসটা কিন্তু আমাদের একটা নাউনকে বোঝাচ্ছে, সাকসিড মানে সফল হওয়া, এখানে ভার্ব ব্যবহার করবো সাকসিড। সাকসেস কিন্তু নাউন হিসেবে কাজ করে, সাকসিড ভার্ব হিসেবে কাজ করে না, কিন্তু আমাদের এখানে ভার্বে বেস ফর্ম লাগবে, তাই এখানে ভার্বটা ব্যবহার করবো। ইউ কুড সাকসিড ইন লাইফ, অর্থের সঙ্গে মিল রাখতে, অবশ্যই মিল রাখতে হবে, ইন লাইফ। যদি না তুমি সময় নষ্ট করতা তাহলে কি হইতো, তুমি জীবনে সফল হইতে পারতো। এই বিষয়টাই কিন্তু আমরা আমরা যে কোনো কিছু বানিয়ে লিখতে পারবো, জাস্ট উই হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার অ্যাকর্ডিং টু দ্য টেন্স, মানে টেন্স অনুসারে আমাদেরকে স্ট্রাকচারটা জাস্ট ফলো করতে হবে। তারপরে বলা আছে ইফ আই হ্যাড, এখানে বলা আছে যে হ্যাড প্লাস বিন বলতে ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি আছে, মানে আমাদের হ্যাড প্লাস ভি থ্রি বলতে বোঝানো হচ্ছে কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এবং আমাদের যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে ইফ অথবা আনলেস যুক্ত ক্লোজটা, উই হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার অফ থার্ড কন্ডিশনাল, মানে আমাদেরকে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা ফলো করতে হবে। তাহলে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার আমরা কি নিব, কুড উড মাইট, তারপরে হ্যাভ নিব, ভি থ্রি নিব, তারপরে আমাদের অর্থ সম্পূর্ণ করার জন্য সামঞ্জস্যপূর্ণ আদার্স ওয়ার্ডকে ব্যবহার করবো আমরা। তাহলে যদি আমি হইতাম রিচ ম্যান, বলতে রিচ ম্যান বলতে কি একজন ধনী মানুষ, তাহলে আমি কি করতাম, আমি গরিবদেরকে সাহায্য করতাম, আমি এটা বলতে চাচ্ছি। তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো কথা এখানে সাজিয়ে লিখতে পারবা, বাট ইউ হ্যাভ টু ফলো দিস স্ট্রাকচার। উপরে স্ট্রাকচারগুলো তোমার ফলো করা যাবে না, এই স্ট্রাকচারটাই তোমাকে ফলো করতে হবে। আচ্ছা, এখানে বলা আছে ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান, যদি আমি হইতাম একজন রিচ মানুষ বলতে ধনী মানুষ হইতাম, আমি বললাম আমি গরিবদেরকে সাহায্য করতাম। তাহলে আমি লিখবো আই সাহায্য করতে পারতাম, লিখতে চাচ্ছি আই কুড, তারপরে স্ট্রাকচার অনুসারে আমাকে হ্যাভ নিতে হবে, এবং সাহায্য করা ইংরেজি কি, হেল্প, হেল্প মানে সাহায্য করা, অ্যাসিস্ট মানে সাহায্য করা, আমরা হেল্প লিখতেছি, খুবই কমন ওয়ার্ড আমাদের। আই কুড হ্যাভ হেল্প কাদেরকে, পোর পিপল, গরিব লোকদেরকে। তাহলে লিখে ফেললাম যে আই কুড হ্যাভ হেল্প পোর পিপল। শুধু আমাদেরকে ভাবতে হবে যে কোন টেন্স আছে এবং কোন কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব, এইটা ভেবেই কিন্তু এটা সম্পূর্ণ করে দিতে হবে। পাস্ট পারফেক্ট ছিল, তাই আমরা কি করলাম, পাস্ট থার্ড কন্ডিশনাল অ্যাপ্লাই করলাম আমরা। এবার মাথায় রাখতে হবে আমি যে কোনো কিছু কিন্তু অর্থ অনুসারে ব্যবহার করতে পারি। আমাদের পরীক্ষায় যে কোনো টপিক নিয়ে লেখা থাকবে, জাস্ট আমরা অর্থ অনুসারেই সম্পূর্ণ করে দিব। এবার বলা আছে ইফ আই হ্যাড আ ক্যামেরা, মানে যদি আমার থাকতো, এখানে হ্যাড বলা আছে। তো হ্যাড অনেকে আমরা মনে করি হ্যাড থাকলেই মনে হয় পাস্ট পারফেক্ট টেন্স, নো,
এই বিষয়টা না, হ্যাড এর পর মাস্ট নিড দেয়ার ভি3, সেখানে অবশ্যই ভি3 লাগবে, মানে হ্যাড এর পর অবশ্যই সেখানে কি লাগবে, ভি3 লাগবে। যদি হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে অবশ্যই আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলতে পারবো। আর যদি শুধু হ্যাড থাকে, মানে হ্যাড আছে শুধু, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। এবার আমাদের হ্যাডটা হচ্ছে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে শুধু। হ্যাড প্লাস ভি3 থাকলে, হ্যাডের পর ভি3 থাকলে আমরা মনে করে নিব পাস্ট পারফেক্ট বা আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু যখন হ্যাডের পর শুধু হ্যাড থাকবে আর অন্য কোনো ভার্ব থাকবে না, তাহলে বুঝে নিব পাস্ট ইনডিফিনিট। তার মানে এখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। দ্বিতীয় সেকেন্ড কন্ডিশনাল, তাহলে ইফ আই হ্যাড আ ক্যামেরা, যদি আমার কাছে একটা ক্যামেরা থাকতো আমি কি করতাম, আমি অনেকগুলো ছবি তুলতে পারতাম। তাহলে আমি কি বলতে চাচ্ছি, আই কুড, আমি পারতাম। এখানে ছবিকে ক্যাপচার বলতে পারি অথবা টেক বলতে পারি অথবা শুট বলতে পারি, তো আমি এখানে টেক ব্যবহার করতেছি। টেক মানে এখানে তোলা অর্থে ব্যবহৃত হবে। আই কুড টেক লটস অফ পিকচার্স অথবা মেনি পিকচার্স, আমি অনেক ছবি নিতে পারতাম। মেনি পিকচার্স অফ মাইন্ড লিখতে চাচ্ছি, বা অন্য না, কোনো কিছু না লিখলেও হবে, কারণ আমাদের অর্থ সেন্টেন্সটা অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার আমাদের এখানে পাস্ট ইনডিফিনিট থাকার কারণে আমরা এখানে ব্যবহার করলাম সেকেন্ড কন্ডিশনাল। একদম মুখস্থ করে রাখতে হবে ভালোভাবে যে কখন কোন সেন্টেন্স থাকলে, কোন টেন্স থাকলে কোন কন্ডিশনালটা ব্যবহার হবে। এবার আমরা এটা ব্যবহার করে, মানে কন্ডিশনাল ব্যবহার করে, এটা তোমরা খাতায় সুন্দরভাবে নোট করে নাও বিষয়টা। আমরা এবার বেশ কয়েকটা সেন্টেন্স দিয়ে এটা আমরা প্র্যাকটিস করে দেখি যে এবার এটা কিভাবে হয়। মানে অনেক সময় কিন্তু ইফ অথবা আনলেসটা কিন্তু সেন্টেন্সের মাঝখানে থাকবে, মানে সেন্টেন্সের ঠিক মাঝ বরাবর থাকবে, মাঝে থাকবে, দুটো ক্লোজের মাঝে থাকবে, বিটুইন টু ক্লোজ। তখন কোথায় কোন টেন্সটা ব্যবহার হবে, তখন মাথায় রাখতে হবে যে ইফ অথবা আনলেসটা যখন শুরুতে থাকে তার ঠিক ডানে, মানে ঠিক ডান পাশে, যেটা ঠিক ডানে অবস্থান করবে কিন্তু নর্মাল সাধারণ টেন্সটা, আর অন্য যে ক্লোজটা, অন্য ক্লোজটা কিন্তু কন্ডিশনালে আসবে। তো ইফ আনলেসটা যখন মাঝে চলে যাবে, ঠিক তার ঠিক ডানে এই যে পাস্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, আর সামনের দিকে তখন কিন্তু কন্ডিশনালটা থাকবে, মানে সেন্টেন্সের শুরুর দিকেই কন্ডিশনাল ক্লোজটা কিন্তু থাকবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের, যে ইফ অথবা আনলেস যখন দুই জায়গায় সেন্টেন্সে ব্যবহার হতে পারে, মানে সেন্টেন্সের শুরুতে বসতে পারে এবং সেন্টেন্সের দুটো ক্লোজের মাঝখানে কিন্তু বসতে পারে। এই বিষয়টা আমাদেরকে সুন্দরভাবে মাথায় রাখতে হবে। তো এখন আমরা বেশ কয়েকটা উদাহরণ দিয়ে আরো সুন্দরভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে নিই। এখানে বেশ কিছু উদাহরণ রয়েছে আমাদের ইফ অথবা আনলেস, যে আমরা একটু আগে কন্ডিশনাল সম্পর্কে শিখে নিলাম। তো আমরা দেখে নেই এখানে কিভাবে উত্তরগুলো আমাদেরকে করতে হবে। প্রথম যে সেন্টেন্সটা বলা আছে, প্রথমেই গ্যাপ দিয়ে দেওয়া আছে এবং মাঝখানে দুটি ক্লোজের মাঝখানে ইফ, আমরা দুটি ক্লোজের মাঝে ইফটাকে আমরা পাচ্ছি, এবং আমাদেরকে অবশ্যই তাহলে ঠিক ইফের ডানে যে ক্লোজটা আছে এখানে দেখতে হবে কোন টেন্স ব্যবহার করা আছে এবং সেই অনুসারে আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে বলা আছে ইফের পর ইফ ইউ ডু নট হ্যাভ এনাফ মানি, তো ডু নট, ডাজ নট, সেইগুলো কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। তাহলে আমরা এখানে শিওর থাকতেছি বা শিওর হচ্ছি যে আমাদের ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে অপর যে ক্লোজটা আছে আমাদেরকে ফার্স্ট কন্ডিশনাল, মানে সাবজেক্ট ক্যান, উইল, মে, ভি1, আদার্স, এগুলো ব্যবহার করতে হবে। তো কি নিয়ে লিখবো, তো এখানে কিন্তু একটা ক্লু উল্লেখ করা আছে। তো আমরা কোনো ক্লু উল্লেখ করা না থাকলে আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুসারে যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু যদি কোনো ক্লু উল্লেখ করে দেওয়া থাকে, কোনো সেন্টেন্সের মাধ্যমে কোনো ক্লু দেওয়া আছে, তখন আমাদের কিন্তু ওই টপিকের উপরে লিখতে হবে, ওই ক্লুর উপরে লিখতে হবে। বলা আছে বিকজ দ্য কার ইজ সো কস্টলি, মানে কারণ গাড়িটি হয় খুব দামি, তার মানে গাড়িটা নিয়ে আমাদেরকে লিখতে হবে। তাহলে বলা আছে কারণ গাড়িটি হয় খুব দামি, এবং এখানে বলা আছে যে ইউ ডু নট হ্যাভ এনাফ মানি, তোমার কাছে যদি না থাকে, এনাফ মানে যথেষ্ট, মানি বলতে কি টাকা কি বোঝানো হচ্ছে, তাহলে যথেষ্ট যদি তোমার কাছে অর্থ না থাকে তাহলে তুমি কি করতে পারবা না, মানে যদি তোমার কাছে যথেষ্ট অর্থ না থাকে তাহলে কি করতে পারবা না, সেটাই কিন্তু এইটা এখানে, বা কি করতে পারবা বা পারবা না যে কথাটা বলবা সেটাই কিন্তু তোমার এটা উত্তর। পরে আবার বলে দিচ্ছে যে গাড়িটা খুব দামি, তার মানে বোঝাই যাচ্ছে তোমার কাছে যথেষ্ট টাকা না থাকলে তুমি গাড়িটা কিনতে পারবা না, এটাই তো। তার মানে এবার আমরা ব্যবহার করব যে ইউ ক্যান নট, ইউ ক্যান নট, তুমি পারবা না, কারণ ফার্স্ট কন্ডিশনাল আমাদের এখানে কি ব্যবহার করা ছিল, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা ছিল। একটু আগে আমরা স্ট্রাকচারটা থেকে পাচ্ছি, একটু আগে যে করলাম আমরা সেই স্ট্রাকচারে, যে সাবজেক্টের পর ক্যান অথবা উইল অথবা মে, নেগেটিভের জন্য নট নিলাম আমরা। ক্যান নট কি করতে পারবো না, বাই, বাই লিখলাম দিস কার, ইউ ক্যান নট বাই দিস কার লিখে ফেললাম আমরা। এই গাড়িটি তুমি কিনতে পারবে না কারণ গাড়িটি হয় খুবই দামি। দিস কার বলতে একটা ওখানে তাদের সামনে হয়তো বা কথোপকথন হচ্ছে, তো এই ধরনের কথা বলতে, তাই আমরা দিস কার একটা
ডেমনস্ট্রেটিভ ব্যবহার করে দিলাম আমরা, দিস কার, এই গাড়িটি। আচ্ছা, এবার বলা আছে যে ইউ ইউ উড হ্যাভ পেইড। এখানে খেয়াল করি আমরা, এবার ইফ আবার মাঝখানে আছে, কিন্তু এবার আমাদের পূর্বে যে ক্লোজটা দেয়া আছে আমরা তো জানি, বা একটু আগে সেখানে ইফের ঠিক ডানে অবস্থান করা ক্লোজটা কিন্তু জেনারেল টেন্সে হবে এবং অপর ক্লোজটা কিন্তু কন্ডিশনাল হবে। তাহলে এখানে কিন্তু আমাদের অপর যে ক্লোজটা আছে এই ক্লোজটা কিন্তু দিয়ে দেওয়া আছে। তো উড হ্যাভ ভি থ্রি, পে মানে প্রদান করা, এই পের ভি থ্রি হচ্ছে পেইড, মানে উড হ্যাভ ভি থ্রি। তার মানে আমাদের থার্ড কন্ডিশনাল আছে। তাহলে এবার কিন্তু আমরা কন্ডিশনাল আমাদেরকে লিখতে হবে না, মানে এবার আমরা এখানে কন্ডিশনালটা ইউজ করব না। কন্ডিশনালটা অলরেডি দেওয়া আছে, অলরেডি গিভেন ইন দিস সেন্টেন্স, মানে অলরেডি সেন্টেন্সের মধ্যে দেওয়া আছে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স মাথায় রাখতে হবে। এবার আমাদের কিন্তু কন্ডিশনাল ইউজ করতে হবে না, এবার টেন্স ইউজ করতে হবে, কারণ কন্ডিশনাল অলরেডি দিয়ে দেওয়া আছে। তাহলে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে থার্ড কন্ডিশনালের সঙ্গে সম্পর্ক হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, মানে আমার এবার ব্যবহার করতে হবে সাবজেক্ট হ্যাড ভি থ্রি প্লাস আদার্স। তো অর্থ অনুসারে দেখি কি হয়। এখানে আবার আরেকটা নিচে সেন্টেন্স দিয়ে বলা আছে কি নিয়ে লিখবো, তাই আমরা পড়ে দেখি। বলছে ট্রাফিক রুলস, বলতে ট্রাফিকের যে আইন কানুনগুলো আছে আর ভেরি স্ট্রিক্ট ইন আওয়ার কান্ট্রি, মানে এই ট্রাফিকের আইন কানুনগুলো আমাদের দেশে খুবই কঠিন, স্ট্রিক্ট বা কঠোর বলা হয়েছে। তার মানে আমাদের এই ট্রাফিক রুলস নিয়ে কিছু লিখতে হবে। তাহলে দেখি এখানে ইউ উড হ্যাভ পেইড ফাইন, তোমাকে ফাইন বলতে জরিমানাকে বোঝানো হচ্ছে, মানে জরিমানা দিতে হইতো। তাহলে যদি তুমি কি করতে, ট্রাফিক আইন ভঙ্গ করতে, এই টাইপের লিখতে হবে, কারণ আমাদের ট্রাফিক আইন নিয়েই বলা আছে। তাহলে আমরা লিখে ফেলি যে তুমি ইউ হ্যাড সরি, তাহলে আমরা লিখে ফেলি ইউ হ্যাড। ইউ হ্যাড বলতে বোঝানো হচ্ছে, এবার আমরা ভার্ব যেটা নিব, ইউ এর থার্ড, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স তাই হ্যাড নিয়ে নিলাম। এবার ভেঙে ফেলা, ভাঙার ইংরেজি কি, ব্রেক। ব্রেকের কিন্তু ভি থ্রি হচ্ছে ব্রোকেন। হ্যাঁ, তো কোনো কিছু ভঙ্গুর করা বা ভেঙে ফেলার ইংরেজি কিন্তু ব্রেক। ব্রেক মানে ভেঙে ফেলা, নিয়ম কানুনকে ভাঙার কথা বলছে ব্রেক, কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে ভি থ্রি পাস্ট পারফেক্ট টেন্স। কি কি ভাঙার কথা বলেছে, ট্রাফিক রুলস, তাই আমরা লিখে দিলাম ট্রাফিক রুলস। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখতে হবে যে এবার কন্ডিশনাল দেওয়া ছিল তাই আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করছি, কারণ এখানে থার্ড কন্ডিশনাল ছিল। যদি ফার্স্ট কন্ডিশনাল থাকতো আমরা এখানে ব্যবহার করতাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি পাস্ট ইনডিফিনিট থাকতো তাহলে ব্যবহার করতাম আমরা সেকেন্ড কন্ডিশনাল থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতাম এভাবে। এবার আছে আবার শুরুতেই গ্যাপ, মাঝখানে ইফ দেয়া আছে, এবং এখানে বলা আছে ইউ হ্যাড আনসার্ড। ইউ হ্যাড আনসার্ড মানে আনসার মানে কি করা, উত্তর করা, আমরা সবাই জানি অল কোশ্চেন্স মানে সকল প্রশ্নের। তার মানে হ্যাড প্লাস ভি থ্রি, ইফের পরে যে ক্লোজটা পাচ্ছি হ্যাড প্লাস ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, এখানে থার্ড কন্ডিশনাল ইউজ করতে হবে। তাহলে এখানে আর কোনো ক্লু দেয়া নাই, আমাদের জাস্ট বলা আছে ইউ হ্যাড আনসার্ড অল দ্য কোশ্চেন্স। তাহলে আমরা যে কোনো কিছু সাজিয়ে সুন্দরভাবে লিখতে পারি। তাহলে বলা যায় যে তুমি যদি সকল প্রশ্নের উত্তর করতে তাহলে কি তুমি ফুল মার্কস পাইতা। ফুল মার্কস মানে সম্পূর্ণ মার্ক। তাহলে লিখতে পারি আমরা যে ওই কাজটা করলে কি হবে সেটাই লিখতে হবে, মানে যতই এটা পিছনে থাকুক না কেন এই কাজটা করার ফলে কি হবে এটাই কিন্তু কন্ডিশনাল, যে এটার এই কাজটা করলে কি হবে এটাই সত্য, যে তাই আমরা এটা লিখবো। হ্যাঁ, তো কি হবে, ইউ কুড হ্যাভ পেতে পারতা, ইউ কুড হ্যাভ। গেট মানে কিন্তু পাওয়া, গেটের ভি থ্রি গট অথবা গটেন দুটো ইউজ করা যায়, আমরা গটই লিখে ফেললাম। ফুল মার্কস, ফুল মার্কস লিখে ফেললাম আমরা ফুল মার্কস, মানে জাস্ট অর্থের সঙ্গে মিল রেখে একটা বিষয় স্ট্রাকচার অনুসারে সাজিয়ে লিখে দিলে আমাদের অ্যান্সার পাই। তারপর বলা আছে হি ওয়ান্টেড টু বি এ ডক্টর, মানে সে চেয়েছিল, পাস্ট ফর্ম বলা আছে, সে চেয়েছিল টু বি বলতে হইতে একজন ডক্টর, মানে একজন ডাক্তার হইতে চেয়েছিল। তারপরে ফুল স্টপ দিয়ে তারপরে সেন্টেন্স শুরু করা আছে গ্যাপ, তারপরে বলা আছে ইফ হি যদি সে, দেখতে পাচ্ছি আমরা স্টাডিড, সাবজেক্টের পর আমাদের দেখতে পাচ্ছি আমরা ভি টু আছে, মানে স্টাডিড বলা আছে। সিরিয়াসলি, সিরিয়াসলি বলতে কি গুরুত্ব সহকারে, ফর হিজ এইম, এইম বলতে যে তার ডক্টরটা লক্ষ্য ছিল, তার মানে বাংলা অর্থ হচ্ছে যদি সে স্টাডি করতো মানে অধ্যয়ন করতো, পাস্ট টেন্স আছে কিন্তু ভি টু আছে,
তার মানে এই ক্লোজটা আমাদেরকে সেকেন্ড কন্ডিশনাল মানে সাবজেক্ট প্লাস কুড উড মাইট এগুলো ব্যবহার করতে হবে। তো ইফ হি স্টাডিড সিরিয়াসলি ফর হিজ এইম, এইম বলতে তার লক্ষ্যের জন্য সে যদি স্টাডি করতো সিরিয়াসলি, তাহলে আমরা লিখতে পারি সে চেয়েছিল একজন ডাক্তার হইতে, সে হইতে পারত। আমাদের কি লিখতে হবে? সে ডাক্তার হইতে পারত যদি সে, এই কথাটাই লিখতে হবে যে সে ডাক্তার হইতে পারত যদি সে স্টাডি করতো তার লক্ষ্যের জন্য। তাহলে আমরা ওখানে লিখবো সে ডাক্তার হইতে পারতো, এই কথাটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে হি লিখলাম আমরা, হি পারতো। কুড সেকেন্ড কন্ডিশনাল, কারণ এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, ভি2 ছিল। হি কুড বি মানে হওয়া, হি কুড বি এ ডক্টর, সেটাই অ্যান্সার যে হি কুড বি এ ডক্টর, সে হইতে পারতো একজন ডাক্তার হইতে পারতো যদি সে তার স্টাডি করতো সিরিয়াসলি বলতে গুরুত্ব সহকারে, তার যে এইমটা ছিল লক্ষ্য ছিল সেই জন্য। আচ্ছা, এবার বলা আছে যে ইফ গভর্নমেন্ট প্রোভাইডস মানে সরকার যদি প্রদান করে, প্রোভাইড মানে প্রদান করা, সাবসিডিজ মানে ভর্তুকি, ভর্তুকি বলতে সরকার যখন কোনো কিছুর জন্য যে কোনো খাতের জন্য অতিরিক্ত কিছু টাকা প্রদান করে সরকার নিজে থেকে, যাই হোক ভর্তুকি। ইন এগ্রিকালচার মানে এগ্রিকালচার সেক্টরে সরকার যদি নিজে থেকে ভর্তুকি প্রদান করত, এই ভর্তুকি প্রদান করলে কি হইতো? তাহলে আমাদের কৃষকেরা এই তাদের অধিক ফসল উৎপাদন করতে পারতো। এটা বলা যায় কিনা যে যদি অধিক মানে সরকার এই কৃষি এগ্রিকালচার বলতে কৃষিতে যদি আমাদের ভর্তুকি প্রদান করে তাহলে হবে কি? তাহলে কৃষকেরা তাদের উন্নতি করতে পারবে বা অধিক ফসল উৎপাদন করতে পারবে। তো আমরা লিখতে পারি কৃষকেরা, সাবজেক্ট হিসেবে নিলাম, যে কোনো সাবজেক্ট কিন্তু নেওয়া যাবে অর্থ অনুসারে, আমরা কৃষকেরা নিলাম। ফার্মার্স কৃষকেরা, এখানে কোন টেন্স আছে খেয়াল করে দেখি, প্রোভাইডস মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করব। তাহলে কি হবে? ক্যান ব্যবহার করি, ফার্মার্স ক্যান। আচ্ছা দেখো, ফার্মার্স ক্যান কি উৎপাদন করতে পারবে, উৎপাদন করে ইংরেজি প্রডিউস। আচ্ছা প্রডিউস কি যথেষ্ট, অনেক মানে ফসল, তাহলে আমরা লিখে ফেলি এনাফ মানে যথেষ্ট, এনাফ। তারপর লিখে ফেলি আমরা ক্রপস, এনাফ ক্রপস। এটাই ছিল আমাদের অ্যান্সার। আমরা যে কোনো কথা লিখতে পারি সাজিয়ে, তবে আমরা লিখে ফেললাম এটাই লিখে ফেললাম আমরা যে ফার্মার্স ক্যান প্রডিউস এনাফ ক্রপস। এবার বলা আছে ইফ ইউ হ্যাড টোল্ড দ্য ট্রুথ, মানে হ্যাড প্লাস ভি3 আছে, পাস্ট পারফেক্ট টেন্স, টেল মানে বলা, টেলের ভি3 হচ্ছে টোল্ড। ইফ ইউ হ্যাড টোল্ড দ্য ট্রুথ, ট্রুথ মানে সত্যকে বোঝানো হচ্ছে, সত্য, তুমি যদি সত্যটা বলতা, এটা বোঝানো হচ্ছে তুমি যদি সত্যটা বলতে, তাহলে কি হইতো? ধরো তুমি আদালতের মধ্যে আছো, তো তুমি যদি সত্যটা বলতে তাহলে কোর্ট তোমাকে কি করতো? রিলিজ করে দিত, বলতে তোমাকে মুক্তি দিয়ে দিত। কিন্তু এখানে ফলো করো যে এখানে টেন্সটা কি পাস্ট পারফেক্ট, তাহলে তোমাকে থার্ড কন্ডিশন ইউজ করতে হবে, মানে সাবজেক্ট নিতে হবে। তাহলে কোর্ট আমরা লিখতে চাচ্ছি দ্য কোর্ট, কোর্ট বলতে আদালতকে বোঝানো হচ্ছে, দ্য কোর্ট তোমাকে মুক্তি দিয়ে দিত। তাও এখানে ব্যবহার করবো আমরা উড, উড ব্যবহার করলে হবে উড হ্যাভ, উড হ্যাভ, কারণ ভি3 এখানে হ্যাড প্লাস ভি3 ছিল, তাই থার্ড কন্ডিশন ব্যবহার করতেছি আমরা। দ্য কোর্ট উড হ্যাভ রিলিজ, রিলিজ মানে মুক্ত করে দেওয়া, রিলিজড ইউ, তোমাকে মুক্ত করে দিত, এটা বলতে চাচ্ছি আমরা। তো এই ছিল আমাদের মানে ইফ অথবা আনলেস থেকে তিনটা কন্ডিশন সম্পর্কে। আরেকটা কন্ডিশন আমাদের আছে জিরো কন্ডিশনাল। তো আমরা এই তিনটা সম্পর্কে আয়ত্তে নেওয়ার পর এই বিষয়ের ওই পরবর্তী জিরো কন্ডিশন সম্পর্কে ভালোভাবে শিখে নিব। তো ইনশাল্লাহ আর মনে হয় ইফ অথবা আনলেস থেকে কোনো ধরনের সমস্যা থাকবে না, কখনোই কোনো ধরনের ইনশাল্লাহ সমস্যা থাকবে না। ঠিক আছে।